সর্বত্র ছড়িয়ে পড়ছে দুর্নীতি, শাস্তি না হয় বড় কারণ বলছে টিআইবি। কুয়েতের পাপলুর সাম্রাজ্য নিয়ে দেশটির গণমাধ্যমের প্রতিবেদন। করোনা মোকাবেলায় সরকারের নীতির বাস্তবায়ন নিয়ে হতাশ দেবপ্রিয় ভট্টাচার্য। প্রণোদনা প্যাকেজের সুফল পাননি ক্ষুদ্র ব্যবসায়ীরা। নিত্যপণ্যের দাম হঠাৎ আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতির, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে আরো বন্যাকে দুষছেন ব্যবসায়ীরা। বন্যার প্রভাব পড়ছে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে, দুর্যোগ মোকাবেলায় টেকসই বাঁধ নির্মাণের তাগিদ বিশ্লেষকদের। বিলীন হচ্ছে বিশ্বের দীর্ঘতম সৈকতের সৌন্দর্য বর্ধনকারী ঝাউ গাছ, জলবায়ুর বিরূপ প্রভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। 5 নদীর ভাঙনে বিপর্যস্ত বরিশালের বেশ কয়েকটি উপজেলা, বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা, মিলেছে কেবল আশ্বাস। ময়মনসিংহের রেল লাইনে পাথরের জায়গায় ইটের খোয়া, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। এবং মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে সরগরম ফুটবল বিশ্ব, এবার বার্সা ছাড়ার গুঞ্জন লুইস সুয়ারেজকে নিয়েও। সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদ। আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। মানব পাচার অভিযুক্ত হয়ে বিদেশে আটক সাংসদ পাপুল ইস্যুতে সংসদে কেউ বিব্রত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা যাচ্ছে না বলেই দুর্নীতির লাগাম টানা যাচ্ছে না বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। করোনা দুর্যোগের মধ্যে উন্মোচিত হয়েছে শাহেদ সাবরিনা আফজালদের মুখোশ। উঠে এসেছে স্বাস্থ্য খাতের নানা অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র। একে দুর্নীতির খণ্ডচিত্র হিসেবে দেখছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তার মতে আইন, আদালত, প্রশাসন সহ সব ক্ষেত্রে বিরাজ করছে দুর্নীতি। তবে ব্যাংকিং খাতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলেও অভিমত তার। ব্যাংকিং খাতে কি নিয়ম হবে, কোন বিধি পালিত হবে বা কোন আইন হবে, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে না। যারা এই জালিয়াতির জন্য যাই, প্রতারণার জন্য যাই, যারা দুর্নীতিগ্রস্ত, তারাই কিন্তু ডিকটেট করে বলে দিচ্ছে যে এইটা হবে নিয়ম। খুবই একটা, আমি মনে করি যে উৎকণ্ঠাজনক জায়গায় একটা গেছে। কখন ধসে পড়বে, ইতিমধ্যে ধসে পড়ার মতো সিনড্রোম লক্ষণ দেখা যাচ্ছে। অন্য দেশের দুর্নীতির সঙ্গে বাংলাদেশের দুর্নীতির পার্থক্যটাও তুলে ধরেন তিনি। দুর্নীতি বিশেষ করে সরকারি খাতে, সরকারি ক্রয়, সরকারি সরবরাহ ইত্যাদি খাতে এবং ব্যাংকিং খাতে, এই ধরনের খাতগুলোতে যারা নিয়ন্ত্রক, যাদের উপরে দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব, তারাই কিন্তু দুর্নীতির সুযোগটা করে দেন, দুর্নীতির অংশীদারিত্ব করেন, যোগ সাজস করেন এবং এটাকে সুরক্ষা প্রদান করেন এবং এক ধরনের বিচারহীনতার জায়গায় নিয়ে যান, যেটা আমি বলছি যে রাষ্ট্র কাঠামো দখল করার মতো জায়গা। দুর্নীতিবাজদের সুরক্ষা দিলে দুর্নীতি নিয়ন্ত্রণ অসম্ভব বলে তার মত। আমাদের দেশে এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যে অর্থ পাচার, মানব পাচারের সাথে জড়িত একজন সংসদ সদস্য বিদেশে বিচারাধীন, অথচ সেই সংসদে, আমাদের সংসদে কিন্তু একটিবারও এমন কোন আলোচনা হতে দেখলাম না যে তারা বিব্রত। এই যে সুরক্ষা দেয়া, এই সুরক্ষা দেয়া যত অব্যাহত থাকবে তত বেশি কিন্তু দুর্নীতি বিকশিত হবে। দুর্নীতি দমনে সুশাসন ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা দেখি দুর্নীতির নিয়ন্ত্রণ, আমরা দেখি তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ। তানজিল মেহেদি, নিউজ 24, ঢাকা। এদিকে কুয়েতে অর্থ ও মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের নানা অপকর্মের বিভিন্ন দিক ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। 4টি কোম্পানির মাধ্যমে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ ছাড়াও কুয়েতে তার যে কোনো ব্যবসা করার লাইসেন্স ছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম আল কাবাস। বৃহস্পতিবার গণমাধ্যমটি জানায়, জেনারেল ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লাইসেন্সের মাধ্যমে সরকারি পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি নির্মাণ ও বৈদ্যুতিক কাজের মতো একাধিক কাজের সুযোগ ছিল তার। সরকারি কাজের আড়ালে আইনি বাধা ছাড়াই অধিক শ্রমিক নিতে সক্ষম ছিলেন তিনি। পাচারের শিকার 5 বাংলাদেশের অভিযোগের ভিত্তিতে গেল 6 জন মারাফি কুয়েতিয়া কোম্পানির মালিক পাপুলকে গ্রেফতার করে কুয়েতে পুলিশ। মানব পাচার, অর্থ পাচার সহ তার উপর নানা একাধিক অভিযোগ প্রমাণিত হলে কুয়েতের আইনের জরিমানা সহ 5 থেকে 15 বছর কারাদণ্ড হতে পারে তার। 2018 সালে স্বতন্ত্র প্রার্থীর হয়ে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পাপুল। করোনা মোকাবেলায় সরকার একাধিক নীতি পদক্ষেপ নিলেও তার বাস্তবায়ন নিয়ে হতাশা জানিয়েছেন সিপিডির বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার মন্তব্য, এখন দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে।
স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়ে সরকারের দেয়া তথ্য উপাত্তের স্বচ্ছতা নিয়েও সংশয় জানিয়েছেন তিনি। নিউজ 24-কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে উঠে আসে করোনাকালীন সংকট ও অর্থনৈতিক চ্যালেঞ্জের নানা দিক। বাবু কামরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর ধকল মাথায় নিয়েই জীবন জীবিকার টানে ছুটছে মানুষ। আগের তুলনায় কর্মব্যস্ততাও বেড়েছে রাজধানীতে। তবে এই বিপর্যয় ঠিক কবে নাগাদ শেষ হবে তা নিয়ে কাটছে না অনিশ্চয়তা। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও স্বাস্থ্যগত এই দুর্যোগ মোকাবেলা নিয়ে সংশয় বাড়ছে নানা মহলে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সরকারি যেসব তথ্য উপাত্ত দেয়া হচ্ছে তাতে বেসরকারি হিসাবের সাথে গড়মিল এবং হিসাবের স্বচ্ছতায় ঘাটতি আছে বলে জানান সিপিডির এই বিশেষ ফেলো। এই সাম্প্রতিককালে আইসিডিডিআর আইএসডিআর যেটা করেছে সেটার সাথে চলমান প্রতিদিনের হিসাবের মিলছে না আমাদের। এই অনিশ্চয়তাকে মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় অস্ত্র কি আমি বলবো তাহলে আস্থাভাজন আমাদের তথ্য উপাত্তকে উন্মুক্তভাবে মানুষের সামনে আনতে হবে। নিউজ 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে মন্তব্য করেন, মহামারী মোকাবেলায় সরকার নানাবিধ পদক্ষেপ নিলেও তার বাস্তবায়ন ছিল হতাশাজনক। একটা জিনিস হলো আপনি নীতি কাঠামো তৈরি করলেন, আরেকটা জিনিস হলো এটা বাস্তবায়ন। এইটি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা। প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং তৃণমূল পর্যায়ে এটা বাস্তবায়নের ক্ষেত্রে যে জবাবদিহিতা সেটার সমস্যা। করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে এবং অর্থনীতির ক্ষত সারাতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। তবে যথারীতি বড় শিল্পগোষ্ঠী সুফল পেলেও বঞ্চিতই থেকেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রণোদনা পেল বেশি যাদের কণ্ঠস্বর বেশি সমাজের ভিতরে। দেখেন বৃহৎ শিল্পগোষ্ঠী পেয়েছে বেশি, আপনার রপ্তানিমুখী শিল্পগোষ্ঠী পেয়েছে বেশি, কিন্তু পরিমাণের দিক থেকে ক্ষুদ্র মাঝারি শিল্প, অপ্রাতিষ্ঠানিক শিল্প তারা পরিমাণেও পেল না এবং এটাকে ব্যবহারও করতে পারছে না। এছাড়া করোনাকালে দেশের রাজনৈতিক শূন্যতা এবং কার্যকর রাজনীতির অভাববোধ নিয়েও হতাশা জানান এই গবেষক ও অর্থনীতিবিদ। আমি বর্তমান রাজনৈতিক অবস্থা তো দেখি এখানে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। এই করোনার পরিস্থিতিতেই আপনি দেখুন রাজনীতিটা কোথায়। সরকারি দল অবসায়নে গেছে। পুরো করোনা পরিস্থিতিকে আমরা প্রশাসনিকভাবে মোকাবেলা করছি, এটা সঠিকতা নিয়ে আমি আলোচনা করছি না, কিন্তু কথাটা তো ঠিক যে রাজনৈতিক দল এটার ভিতরে নেই। মনে করেন করোনাকালীন সময়ে মাঠ পর্যায়ে জবাবদিহিতার ঘাটতি, প্রশাসনিক দুর্নীতি এবং সুশাসনের অভাব আরও স্পষ্ট হয়ে উঠেছে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে হঠাৎ করেই ঊর্ধ্বমুখী আদা রসুনের দাম। চীনা আদার দাম বেড়েছে কেজি প্রতি 30 টাকা, রসুন 15 টাকা। পেঁয়াজের সংকট না থাকলেও ভারতে বন্যার অজুহাতে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা করে। হঠাৎ পণ্য দুটির দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নয়ন বড়জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রধানে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দাম। বর্তমানে আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি 160 থেকে 180 টাকায়, আর চীনা আদা বিক্রি হচ্ছে কেজিতে 200 টাকারও বেশি দরে। পেঁয়াজ বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি দরে, যা কয়েকদিনের ব্যবধানে বেড়েছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। একই সাথে বেড়েছে রসুনের দামও। পাইকাররা বলছেন বৃষ্টি আর জোয়ারের পানিতে খাতুনগঞ্জের বিভিন্ন গোডাউনে পেঁয়াজ, রসুন, আদা পচে যাওয়ায় লোকসান গুনতে হয়েছে তাদের। তবে পণ্যের ঊর্ধ্বগতির জন্য তারা আমদানিকারকদেরকেই দুষলেন। যেগুলো থাকতো 2 গাড়ি 1 গাড়ি, এইগুলোর মধ্যে 15 গাড়ি 15 বস্তা, আমাদের ঘরে 1 গাড়ি থাকতো, আমাদের ঘরে মাল নাই। পড়তা বেশি, এর জন্য কেউ আনতেছে না, এর জন্য সংকট হয়ে গেছে। পেঁয়াজ বলেন আপনার আদা বলেন। আমদানিকারকরা বলছেন বন্যার কারণে পেঁয়াজের দাম বেড়েছে ভারতে, এর প্রভাব পড়েছে খাতুনগঞ্জের বাজারে। চীনে আদা ও রসুনের দাম বৃদ্ধির কারণে এখানেও দাম বেড়েছে। ভারতে আজকে 2-3 দিন ধরে পেঁয়াজের দাম ওইখানেও 2-4 টাকা করে বেড়ে গেছে, যে কারণে এখন বর্ডারও আপনার 27-28 টাকা বর্ডারে বিক্রি হচ্ছে। তো আমাদের এখানে এখনও 27-28 টাকা, তার হিসেবে গাড়ি ভাড়া 3 টাকা 3.5 টাকা খরচ আছে, এখনও কস্টিংয়ের মধ্যে পড়তেছে না। দফায় দফায় পণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। কিন্তু পেঁয়াজ, রসুন, আদা যেহেতু নিত্য প্রয়োজনীয় একটা পণ্য, তাইলে এখানে একটু প্রশাসনের নজরদারি হয়তো দেওয়া দরকার। যদি প্রশাসন নজরদারি দেয় তাহলে এটা কন্ট্রোলের মধ্যে থাকবে। নিয়মিতই আমরা ভুক্তভোগী। অবশ্যই আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করব যাতে বাজারগুলো মনিটরিং করা হয় নিয়মিত। সব ধরনের পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানোর জোর তাগিদ দিলেন ভোক্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, নিত্য পণ্যের দাম নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যুক্ত হতে চাই কারণ বাজারে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ শান্ত।
আচ্ছা, তো গত সপ্তাহের তুলনায় নিত্য পণ্যের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? দাম বৃদ্ধির দিকে নাকি কমছে? সারা দেশে যেহেতু বন্যা পরিস্থিতি চলছে, কেমন দেখছেন বাজারের অবস্থা? আমি এর আগের বুলেটিনে বলেছিলাম যে এখন আপনাকে জানাবো আদা রসুনের দাম আসলে কত। আমি একজন পাইকারের সাথে কথা বলি, তিনি কিন্তু আমাকে কিছুক্ষণ আগে জানালেন যে আদার মূল্য কিছুটা বেড়েছে। দাম কেমন মশলার, এই আদা রসুনের দাম কেমন? আদা রসুনের দাম আগের মতো নিয়েছে 60 টাকা, আর ওটা 70 টাকা। আর আদার দাম একটু বাড়তি। আদার দাম বাড়তি কেন? বাড়তি কেন আমরা কেমনে বলবো, আমাদের যেমন কেনা ওইরকমই বাড়তি। আগে মনে করেন বস্তা কাটা বেশি হলো 70 টাকা, এখন বস্তা কাটা বেচতে 75 টাকা 80 টাকা। কেন এটা বাড়তি হচ্ছে কেন, কি বলতেছে? ওই মোকামের থেকে যে শ্যামবাজার থেকে আনি ওইখানেই বাড়তি, আমাদেরও বাড়তি করে বিক্রি করতে হয়। তন্ময় একজন ক্রেতা আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। কি নাম ভাই আপনার? মোহাম্মদ শামসুল হক। কি করেন আপনি? আমি এই টুকটাক ব্যবসা বাণিজ্য করি। তো এই আপনি তো কিনতে আসলেন পাইকার ইয়েতে, আপনি প্রায় কেনেন এখান থেকে, তাহলে আজকের দামের তুলনামূলক চিত্র কি মনে হচ্ছে? ওই আদার দামটা একটু বেশি, আর যেগুলি আছে ওগুলি মোটামুটি ঠিক আছে। রসুন, মরিচ টরিচ এগুলির দাম ঠিক আছে, আদার দামটা বেশি। কত দিয়ে কিনেছিলেন গত সপ্তাহে, আর আজকে কত? ওই আদার দামটা ওই যে 10 টাকা 15 টাকার মতো কেজিতে বেশি, আর রসুন এগুলি সব আগের দামই আছে। এই তন্ময় আপনি শুনছিলেন যে আদার দামটা একটু বেশি, কেজিতে 10 থেকে 12 টাকার মতো বেশি, কিন্তু রসুন বা মরিচ এগুলোর দাম ঠিক আছে। আর এছাড়া আমি পেঁয়াজের আড়তের সাথে কথা বলেছিলাম, পেঁয়াজেরও দাম প্রায় 5 থেকে 8 টাকা বেশি, সেটি হলো 5 কেজিতে, অর্থাৎ এক পাল্লায়। এই হলো ঢাকায় কারণ বাজারের মূল্য তালিকা। মোটামুটি নিয়ন্ত্রণেই রয়েছে। গত সপ্তাহে যা ছিল সেখান থেকে 5-7 টাকা বেশি হয়েছে আদার দাম, আর অন্য মশলার দাম প্রায় কাছাকাছি সমানই রয়েছে। আমরা তন্ময় ঠিক এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের চট্টগ্রামে। ফাতেমা জান্নাত মোমো আমাদের প্রতিনিধি, চট্টগ্রামের থেকে তিনি খাতুনগঞ্জের যেই মূল্য তালিকা রয়েছে সেটি জানাবেন। মোমো, ধন্যবাদ শান্ত। আমি আছি এখন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। এটি হচ্ছে চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় একটি পাইকারি বাজার। এই বাজারেই কিন্তু মূলত বিক্রি হয় পেঁয়াজ, রসুন, আদা, এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য। শুধুমাত্র পেঁয়াজ, রসুন, আদাও না, কাঁচা বাজারও এখানে কিন্তু বিক্রি হয় সাধারণত। আর আপনি যেমনটি বলছিলেন, একই চিত্র আসলে চট্টগ্রামও বিরাজ করছে, যেহেতু পাইকারি বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর দাম বাড়ার কারণে আসলে খুচরা বাজারে প্রভাবটা একটু বেশি পড়েছে, যার কারণে এখানে ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে 330 থেকে 35 টাকা কেজি দরে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, আর চাইনা আদা বিক্রি হচ্ছে 180 থেকে 200 পর্যন্ত, এবং বার্মা বিক্রি হচ্ছে 110 থেকে 20 টাকার মধ্যে। আর একই প্রভাব পড়েছে রসুনের বাজারও। রসুন বিক্রি হচ্ছে 60 টাকার মধ্যে, কাঁচামরিচ 200 টাকার 220 টাকা দরে বিক্রি করছে। হঠাৎ করে এই নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণে আসলে কিছুটা প্রভাব পড়েছে। একজন বিক্রেতা রয়েছেন আমার সামনে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। কি পণ্যের দাম বেড়েছে এবং হঠাৎ করে কেন এই দামটা বৃদ্ধি পেল? আগে লকডাউন ছিল, এখন লকডাউন খুলছে, ওই কারণে এখন কাস্টমারের চাহিদার কারণে পেঁয়াজের দাম একটু বাড়ছে। যে পরিমাণ বাড়ছে এই পরিমাণ বাড়তি হয় না, এমনিতেও 28 টাকা 30 টাকা পেঁয়াজ থাকে নর্মাল টাইমেও। তো এখন একটু চাহিদার কারণে দামটা 28 আগে ছিল 25 টাকা, এখন 30 টাকা হয়েছে, জাস্ট 5 টাকা বাড়ছে। আমাদের 27 টাকা কিনা 30 টাকা বিক্রি, এতে দাম বাড়ে নাই। আর মাল আগে আসতো, যদি চট্টগ্রাম লাগে আগে পেঁয়াজ 20 গাড়ি, এখন আসতেছে 5 গাড়ি, ওই কারণে চাহিদা বেশির কারণে 2-4 টাকা বাড়ছে। ধন্যবাদ আপনাকে।
শুনছিলেন তিনি বলছিলেন আগের যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতির তুলনায় তারা যে দাবিটা সেটা হচ্ছে কিছুটা কম রয়েছে, তবে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বলছেন দামটা আগের চেয়ে কিন্তু বৃদ্ধি রয়েছে। সে বিষয়ে আসলে নিয়ন্ত্রণ করা উচিত এবং তারা বলছে পাইকারি বাজারগুলোতে যদি দাম নিয়ন্ত্রণ করা হয় তাহলে খুচরা বাজারের কিন্তু এই প্রভাবটা কমে যেতে পারে এবং সাধারণ যে মানুষগুলো রয়েছে তারাও হয়তো তাদের চাহিদা অনুযায়ী এইসব দ্রব্য সামগ্রী কিনতে পারে। এবং এই বাজারটাতে আমি ঘুরে দেখেছি, শুধুমাত্র এই পেঁয়াজ রসুন আদা নয়, এখানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে সবজি রয়েছে, কাঁচামরিচ, আলু, টমেটো, এইসব জিনিসপত্রের কিন্তু সমানে দাম বেড়েছে, যার মূল কারণ হিসেবে দুশ্চিত বন্যা পরিস্থিতির কারণে শুধুমাত্র এইসব দ্রব্যপণ্যগুলোকে দাম বৃদ্ধি পেয়েছে বলে তারা অভিযোগ করেছেন। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী সায়েম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, তিনি জানাবেন আমাদেরকে সেখানকার সর্বশেষ পরিস্থিতির খবর। সায়েম। ধন্যবাদ মোমো। আপনি জানেন, আপনি যেভাবে বলছেন চট্টগ্রাম, ঠিক তেমনিভাবে কিন্তু সিরাজগঞ্জের যে নিত্য পণ্য কাঁচা বাজার রয়েছে সেই কাঁচা বাজারের প্রতিটা জিনিসের দামই কিন্তু বেশি, এবং এই বন্যার কারণে বেশি বলে কিন্তু এই যে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন। আমি একটু কথা বলবো, যে যিনি ব্যবসায়ী তার সাথে কথা বলবো একটু। আচ্ছা, এই যে কাঁচা বাজার, এই যে জিনিসপত্রের দাম, কাঁচামরিচ কত করে? 200 টাকা দেয়, কাঁচামরিচ 200 টাকা কেজি, 200 দিয়ে দেয়, বেগুন 80 টাকা কেজি। আর এই আপনার ওই যে লাউ হলো 60 টাকা পিস, 50 টাকা পিস। দাম বৃদ্ধি কেন? দাম বৃদ্ধি বন্যাতে সব নষ্ট হয়ে গেছে, বৃষ্টি, খুব মাল পাওয়া যাচ্ছে না, এই জন্য দাম বৃদ্ধি। আপনি শুনছিলেন যে আসলে এই যে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বলছেন যে এই যে বন্যা বৃষ্টির কারণে কিন্তু আসলে যে দাম বৃদ্ধি পেয়েছে, এবং এ কারণে কিন্তু যারা ক্রেতা রয়েছে তাদের কিন্তু আসলে এই জিনিসপত্রের প্রতি কিন্তু না বিশ্বাস উঠে গেছে। তারা কিন্তু আয়ের সাথে যে ব্যয়, সেই ব্যয় কিন্তু সামঞ্জস্য করতে পারছে না। এতে কিন্তু তাদের মধ্যে এক ধরনের অসন্তোষ বিরাজ করছে। আমি একজন ক্রেতার সাথে কথা বলবো। আপনি তো প্রতিদিন বাজার করছেন, আসলে জিনিসপত্রের যে দাম তাতে আপনার আয়ের সাথে কি সামঞ্জস্য আছে কিনা? না, আয়ের সাথে সামঞ্জস্য কেমন করে থাকে? বেগুন 80 টাকা কেজি, আপনার এই আলু 40 টাকা কেজি, মানে যে কোনো জিনিস হাত দিতে যায় ডবল দাম, কিন্তু আয় তো এখন নাই। করোনার কারণে এমনি মন্দা, ইনকামের সোর্স কমে গেছে সবারই। এটা মানুষের জীবনে একটা লাইবিলিটি হিসাবে এই কাঁচা বাজারটা বিশেষভাবে দেখা দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এই যে যারা ক্রেতা রয়েছে তাদের যে আয় রয়েছে সেই আয়ের সাথে কিন্তু আসলে তাদের কোনো আসলে সামঞ্জস্য নেই। আমি আরেকজন ক্রেতার সাথে কথা বলবো। আপা, এই যে আপনি তো নিয়মিত বাজার করছেন, এই বাজারের জিনিসপত্রের দাম কেমন? মানে দাম আগের চাইতে কেমন দাম? আগের চাইতে একটু বেশি। তাতে এই যে আপনাদের এই যে আয়, সেই আয়ের সাথে কি আপনাদের কি মিলছে নাকি বেশি পড়ছে? আয় একটু বেশি পড়ছে। তাতে কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা তো হবেই, চাকরিজীবী বেতন কমে আসছে, জিনিসের দাম বেশি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, আমি একটু আপনার সাথে কথা বলবো। এই যে জিনিসপত্র কিনতে আসছেন, দাম কেমন মনে হচ্ছে? আছে স্বাভাবিকের ভিতরে আছে, স্বাভাবিকের ভিতরে আছে। স্বাভাবিক। আগের চাইতে বেশি না কম? আগের চেয়ে কিছুটা বেশি, বর্ষার দিন তো কিছু বেশি। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের সাথে একটু কথা বলবো। এই যে আপনাদের বাজার করতে আসছেন, এই আগের চাইতে দাম কম না বেশি? আগের চেয়ে বেশি। মুড়ির দামও ব্যাপক বেড়ে গেছে, পেঁয়াজের দামও একটু বাড়তি, ঢেঁড়স এগুলা সব নাগাদের বাইরে। এই বাড়ছে কেন বলে মনে করেন? বাড়ছে এখন এরা বলতেছে আমদানি নাই, হাটে গেলে বাজারের দাম বেশি, আমরা বেশি নিচ্ছি, মানে কোনো কিছু এরা মানতেছে না। এইভাবে করে আমাদের যেটা চিনি আমরা এটা বেশি দামে বিক্রি করলে আমাদের পোষায় না। এই যে যারা বাজার করতে আসছে, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের সমস্যা হচ্ছে। কষ্ট, আমাদের খুব কষ্ট, কারণ আমরা 200 টাকা নিয়ে এসে বাজার করে দেখি কিছু কিনতে পারি না, এই তো অবস্থা। আমি আরেকজনের সাথে কথা, আপনি তো বাজার করতে আসছেন, এই যে বাজার করছেন, আপনার আয়ের সাথে ব্যয়ের কি সমন্বয় হচ্ছে কিনা? না, আয়ের সাথে ব্যয়, আয়ের চাইতে ব্যয় বেশি। আমি বাজারে ঢুকছি, আমি নিলাম হলো আপনার 1 কেজি বেগুন 80 টাকা, আর হাফ কেজি পটল নিয়েছি 30 টাকা, 60 টাকা কেজি। আয়ের সাথে সামঞ্জস্য মানে খুব কঠিন। তাতে জীবনমান কেমন চলছে আপনাদের? জীবনমান চলছে মানে
জীবনের সাথে যুদ্ধ করে কষ্টে বাজারে সবকিছুর মূল্য আর কি বৃদ্ধি। আচ্ছা, আপনার কি অবস্থা? এই যে বাজার করতে আসছেন, কি অবস্থা? বাজার করতে আসি, এখানে মনে করেন যে টাকা নিয়ে আসি তাতে বাজেটে পড়ে না, কারণ এই যে কোনো জিনিস ঊর্ধ্ব দিকে তরকারি মাছ সব দিকে খুব কষ্টের বর্তমান আছে। আই নাই, আমি একটা ডাক্তার মানুষ, হোমিও ডাক্তার। দেখা যায় কি আমি যদি একটা ওষুধ বিক্রি করি, আমি রুগী যদি আমি ওষুধের টাকা কত টাকা হলো 200 টাকা, ডাক্তার সাহেব পারছি না, আমি দিতে পারছি না, তখন দেয় 50 টাকা বেকারে দেয়, কে 100 টাকা বেকার দেয়, আমার লস। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে এই যে বাজার রয়েছে, যে এই বাজারে কিন্তু প্রতিটা জিনিস কিন্তু মূল্য বৃদ্ধি, এতে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের কিন্তু আসলে যে নিদারুণ কষ্ট হয়ে গেছে। তারা যে আয় করছে রিক্সা চালিয়ে বা বাসের হেল্পার বা শ্রমিক যে আয় করছে, সেই আয়ের সাথে কিন্তু তাদের যে ব্যয়ের সমন্বয় মিলছে না। এ কারণে কিন্তু তারা আসলে কষ্টের মধ্যে দিন যাপন করছে। আর এই অবস্থায় কিন্তু এই যে যারা ক্রেতা রয়েছে তাদের দাবি যে বাজার যেন সুষ্ঠুভাবে মনিটরিং করা হয় এবং যে ভোক্তা সংরক্ষণ আইন রয়েছে সেটা যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু আসলে বাজারটা নিয়ন্ত্রণে আসবে এবং যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা কিন্তু আসলে একটু স্বস্তিতে থাকবে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের কাঁচা বাজার থেকে সর্বশেষ ফিরে যাচ্ছে সৃষ্টিদের তন্ময় আপনার কাছে। সায়েম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সায়েম সিরাজগঞ্জ থেকে, এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শান্ত কারণ বাজার থেকে, এবং মুমু যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন সেখানকার নিত্যপণ্য বাজারের সর্বশেষ খবরাখবর। আছি পরবর্তী সংবাদে। প্রাকৃতিক দুর্যোগ ও বেড়িবাঁধ ভাঙনের প্রভাব পড়েছে খুলনার উপকূলীয় গ্রামীণ অর্থনীতিতে। কয়েকদিনের অস্বাভাবিক জোয়ারের পানিতে ভেসে গেছে পাইকগাছা ও কয়রার বেশিরভাগ চিংড়ি ঘের। নষ্ট হয়েছে বসতবাড়ি, ক্ষেতের ফসল। বিশ্লেষকরা বলছেন, কৃষি নির্ভর অর্থনীতিতে প্রাকৃতিক দুর্যোগের প্রথম ধাক্কা লাগে প্রান্তিক চাষিদের ওপরে। একবার লবণ পানিতে তলিয়ে গেলে 5 থেকে 7 বছরে কৃষি পূর্বের অবস্থায় ফেরে না। তাই দুর্যোগ মোকাবেলায় টেকসই বাঁধ নির্মাণের তাগিদ সবার। শামসুজ্জামান শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার পাইকগাছার সোলাদানা এলাকার কৃষক মিরাজুল শেখ পরের জমি লিজ নিয়ে চিংড়ি চাষ করেন। করোনার কারণে এমনিতেই 4 মাস ধরে আয় রোজগার বন্ধ। তার উপর গত সপ্তাহে অতিরিক্ত জোয়ারের পানিতে ভেসে গেছে তার চিংড়ি ঘের। গ্রামে মিরাজুল একা নয়, জোয়ারের পানিতে মাছের ঘের, ক্ষেতের ফসল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। আমার একটা ঘের ছিল, সেটা তো তোলাইয়ে মনে করেন মাছ শাক সব বেরিয়ে গেছে। আমাদের মনে করেন ওই ঘেরেরই ব্যবসা, ঘের ছাড়া তো আমাদের কোনো ব্যবসা নেই। আমরা এই মাছ ধরে খাই, আমাদের আসলে মাছের চাষ, ধান চাষ হয় না, আমার অন্য কোনো ফসল নাই। অনেক ঋণ পান করে মানুষ মাছ শাক ছাড়ছে, এখন আপনার এটা ভেঙে যে এই মাছ শাক সব বের হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে আর্থিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর গভীরতা কমে যাওয়ায় বাঁধ উপচে লবণ পানি লোকালয়ে ঢুকছে। তাই উপকূলীয় এলাকায় জীবন জীবিকা নিশ্চিত করাই এখন অন্যতম চ্যালেঞ্জ, বলছেন সরকারি কর্মকর্তারা। সাম্প্রতিক যে অতি জোয়ার এবং অতি বর্ষণে প্রত্যেকটি রিভার বেসিনটা, আপনারা জানেন যে রিভার বেসিনটা পলি দ্বারা পূর্ণ হওয়ার কারণে এটি প্রায়শই ওভারফ্লো হয়। ওভারফ্লো হয়ে এবারও আমাদের কিছু কৃষি ঘের, বিশেষ করে মৎস্য ঘের ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত ঘের মালিকদের জন্য ঋণের ব্যবস্থা করার কথা জানিয়েছেন পাইকগাছার মৎস্য কর্মকর্তা। 6000 ঘেরের তালিকা করা হয়েছে। এই চাষিদের নামের তালিকা অনুযায়ী আমরা ব্যাংকের যে সরকার ঘোষিত সহজ শর্তে ঋণ, অর্থাৎ 4% সুদ হারে ঋণ দেওয়ার জন্য আমরা তাদেরকে বিভিন্ন সময় হেল্প করে বা পরামর্শ দিয়ে থাকতেছি। বিশ্লেষকরা বলছেন, উপকূলের কৃষিভিত্তিক অর্থনীতি এখন অনেকটাই ধসে পড়েছে। জীবন জীবিকা রক্ষায় টেকসই বাঁধ নির্মাণের বিকল্প নেই। 5-7 বছরের যে দারিদ্রতা, যে কষ্ট, মানুষের যে জীবন জীবিকার উপর যে প্রভাব, সেখানে এই অঞ্চলের মানুষ আবার আপনি দেখবেন দরিদ্র রেখায় আবার নিচের দিকে নেমে যাবে। 2007 সালে সিডর থেকে শুরু করে পরবর্তী সময়ে আইলা, মহাসেন, ফণী, আমপান বেশিরভাগ ঘূর্ণিঝড়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূল ক্ষতির শিকার হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশ্বের দীর্ঘতম সৈকতের সৌন্দর্য বর্ধনকারী ঝাউক বাগান দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। জলবায়ুর বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার প্রবল ঢেউয়ের ধাক্কায় গেল কয়েক বছরে সাগর তীর থেকে হারিয়ে গেছে কয়েক হাজার ঝাউ গাছ। গত কয়েকদিনের জোয়ারে ঢেউয়ের ধাক্কায় কক্সবাজার সৈকতের ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করেছে। জিও ব্যাগ দিয়েও ঠেকানো যাচ্ছে না এই ভাঙন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
পেস্টনির ঝাউবাগান সমুদ্র সৈকতের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নানা দুর্যোগে রক্ষা করেছে কক্সবাজার শহরকে। কিন্তু ঢেউয়ের ধাক্কায় গেল কয়েক বছর ধরে সৈকতের বালিয়াড়ির ভাঙন বেড়ে যাওয়ায় বিপর্যয়ের মুখে এই বাগান। কয়েক বছরে শত শত ঝাউ গাছ বিলীন হয়েছে সাগরে। সবশেষ জোয়ারে ঢেউয়ের ধাক্কায় ভাঙন তীব্র আকার ধারণ করে। জিও ব্যাগ দিয়েও ঠেকানো যাচ্ছে না তা, ফলে সৌন্দর্য হারাচ্ছে সৈকত। আমাদের পেছনের যে ভিউটা, এইটা শুধুমাত্র যে ঝাউবন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা না, সম্পূর্ণরূপে বায়োডাইভার্সিটি ধ্বংস হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে প্রায় 300 হেক্টরের ঝাউবাগান এরই মধ্যে বিলীন হয়ে গেছে বলে জানিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তা। এই বছর 85 হেক্টর বাগান সিজন করা হয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নিম্নচাপ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রায় 300 হেক্টর ঝাউবন ইতিমধ্যে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করে ভাঙন ঠেকানোর চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গত বছর আমরা 1200 মিটার এই প্রতিরক্ষা কাজ করেছিলাম এবং চলতি বর্ষায় যেহেতু ভাঙন আরো বেড়ে গেছে, আমরা আরো 430 মিটার দৈর্ঘ্যে এটা বাস্তবায়ন করছি। ভাঙন রোধের পাশাপাশি আরো ঝাউবাগান সৃষ্টিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। জিও ব্যাগ ফেলে এগুলো যাতে সৌন্দর্য হানির কোনো বিষয় না হয়, কক্সবাজার সমুদ্র সৈকতকে আরো পরিচ্ছন্ন ও সুন্দর রাখা যায়, সেজন্য আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটি, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়েই একসাথে আমরা কাজ করছি। 1972-73 সালে কক্সবাজার সমুদ্র সৈকতের 120 কিলোমিটার বালিয়াড়িতে ঝাউবাগান সৃষ্টি শুরু হয়। এখন প্রায় 685 হেক্টর বালিয়াড়িতে বাগান রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মেঘনা, মাছকাটা, কালাবদর, ইলিশা ও তেঁতুলিয়া নদীর ভাঙনে বিপর্যস্ত বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ ও হিজলা। গেল এক মাসের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে 2 উপজেলার 6টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভবন, বাড়িঘর ও ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। আর বেড়িবাঁধ নির্মাণ ও ডুবোচর কেটে নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে ভাঙন রোধের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। রাহাত খানের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জ ও হিজলায় মেঘনা, মাছকাটা, কালাবদর, ইলিশা ও তেঁতুলিয়া নদীর ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। গেল এক মাসে নদী ভাঙ্গনে বিলীন হয়েছে এই 2 উপজেলার বসতবাড়ি, ফসলি জমি, 6টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বহু স্থাপনা। ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। নদীতে বাড়িঘর ভাঙ্গা সব বিলিং করে লিয়ে দিতে আছে। দীর্ঘ তো 5 কিলোমিটার ভাঙছে নদী। এই জায়গা দিয়ে অনেকগুলো পারে এই 15 দিনের ভিতরে আধা কিলো ভেঙে গেছে। যদি বাইনাসিনে সুস্থ করে দিতে পারে তাহলে আমরা একটু শান্তি থাকতে পারি। গেল বুধবার মেহেন্দিগঞ্জের উত্তরচর এলাকার মেঘনা নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ। বেড়িবাঁধ নির্মাণ এবং ডুবোচর কেটে নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে ভাঙ্গন রোধের আশ্বাসও দেন তিনি। নদী রক্ষা বাঁধে এক হচ্ছে বাঁধ নির্মাণ, আরেক দিকে ড্রেজিং করে নদীর গতিপথ পরিবর্তন করা। ড্রেজিং, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ড্রেজিং করে মাঝখানের চরটা কেটে দিতে পারলে, নদীর গতিপথ যদি পরিবর্তন করতে পারি, তাহলে এই অবকাঠামো ভাঙন থেকে রক্ষা পাবে। নদী ভাঙ্গন রোধে মন্ত্রণালয়ে জমা দেয়া প্রায় 500 কোটি টাকার প্রকল্প পাশ হলেই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমাদের ইমার্জেন্সি কাজগুলো হাতে নেওয়া হয়েছে এবং আমরা আশা করি আমাদের যে প্রকল্পটা সাবমিট করছি এটা যদি খুব দ্রুত পাস হয় তাহলে এই এলাকায় স্থায়ী কাজ করলে এলাকাগুলো ভাঙন থেকে রক্ষা পাবে। নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে মানচিত্র থেকে হারিয়ে যাবে মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা, এমনটাই মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাদারীপুরে আগ্রাসী পদ্মার ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে চরাঞ্চলের 4 কোটি টাকার 3টি শিক্ষা প্রতিষ্ঠান। এই 3টে বিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুললে অস্থায়ী ঘর নির্মাণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। বিলাল রিপসির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 23 জুলাই এভাবেই চোখের সামনে নদী গর্ভে বিলীন হয় পদ্মার বাতিঘর খ্যাত নুরুদ্দিন মাতব্বর কান্ধি উচ্চ বিদ্যালয়টি। 2009 সালে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 3 তলা ভবনের বিদ্যালয়টি নির্মাণ করা হয়। বর্তমানে যার চিহ্নটুকুই নেই।
শুধু এই বিদ্যালয় নয়, পদ্মার তীব্র স্রোতে গেল 23 জুলাই কাঁঠালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 19 আগস্ট কাজীসুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙে পড়ে নদীতে। ফলে এই তিনটি বিদ্যালয়ে 802 জন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা। এখন আমরা কোথায় পরীক্ষা দেব? পরীক্ষার সামনে আসতেছে। প্রতি বছরই এই স্কুলের ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রচুর বিঘ্ন হচ্ছে, ক্ষতি হচ্ছে এবং বেশ কয়েকটি স্কুল ইতিমধ্যে নদী ভাঙনে বিলীন হয়ে গিয়েছে। বন্যা এবং এই করোনার কারণে সম্পূর্ণ বন্ধ। এই কারণে আমাদের ছেলে সন্তান নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। তবে বর্ষা মৌসুম শুরুর আগে নদী ভাঙন রোধে ব্যবস্থা নিলে বিদ্যালয়গুলোকে রক্ষা করা যেত বলে অভিমত রয়েছে অনেকের। যদি ভালো করে হালাইতো পৌষ মাসে তাহলে রক্ষা হইতো। ওখানে হালায় 2 বস্তা 3 বস্তা ওইতে কি স্কুল থাকে। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুললে অস্থায়ী ঘর নির্মাণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারি অনুদানে এবং স্থানীয় অনুদানে আমরা এই বিদ্যালয়গুলি অস্থায়ীভাবে নির্মাণ করব, যাতে আমাদের শিশুরা সেই বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পায়। মাদারীপুরের চরাঞ্চলে এই 3টি বিদ্যালয় নির্মাণ করতে ব্যয় হয় প্রায় 5 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়মনসিংহের রেল লাইনে পাথরের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ইটের খোয়া। স্থানীয়দের অভিযোগ, রেল স্টেশন থেকে কেওটাখালী লোকশেড পর্যন্ত 2 কিলোমিটার লাইন পাথরের বদলে ইটের খোয়া দেওয়া হয়েছে। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। তবে রেল কর্তৃপক্ষ বলছে, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রেলপথে ইটের টুকরো ব্যবহার করা হচ্ছে। সৈয়দ নোমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন থেকে কেওয়াটখালী লোকশেডের দূরত্ব 2 কিলোমিটার। প্রতিদিনই 15 থেকে 20টি ট্রেনের ইঞ্জিন ঘুরানো, জ্বালানি সংগ্রহ এবং উদ্ধারকারী ট্রেন যাতায়াত করে। আর এই রেলপথটুকু সংস্কার করতে পাথরের পরিবর্তে ইটের খোয়া ও বালু ব্যবহার করা হচ্ছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়রা। এটা কিরকম কার্যকরী হইব এটা তো পাবলিকও জানে, আমার সরকার নিজেও জানে। আগে পাথর দেওয়া হতো যাতে ট্রেনের চাকা ভরে যেত, আর অহন দেওয়া হইতেছে ইট, অহন ট্রেনের চাকা আর বেশি করে পড়বো আর কি। যে কোনো মুহূর্তে ড্রাইভার যাইতে পারে। দুর্ঘটনা এড়াতে রেল লাইনে পাথর ব্যবহারের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইট দিয়ে কখনো রেল লাইন সংস্কার হয় না। পরিকল্পিতভাবে জনগণের যে অর্থ অপচয়ের যে বিষয়টি, এই বিষয়টির সঙ্গে যারা জড়িত তাদের আমি শাস্তির দাবি করছি। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্টরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রেল লাইন সংস্কারের কাজে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। পাথরের বদলে খোয়া এরকম কোনো কিছু না, আমরা দিচ্ছি খোয়া এবং এটা বেজ করার জন্য যাতে লিফটিং করা যায়। পরবর্তীতে যে খোয়াটা প্রয়োজন আমরা অলরেডি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দরপত্রের মাধ্যমে 2 কিলোমিটার রেল লাইনে 17,46,000 টাকার ইটের খোয়া ফেলার কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রমা কনস্ট্রাকশন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যার পানির চাপ আর অস্বাভাবিক জোয়ারের কারণে পিরোজপুরে আউশ ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। পাকার অপেক্ষায় থাকা ধান শেষ পর্যন্ত কি ফলন দেবে তা নিয়েই দুশ্চিন্তা। এদিকে জলাবদ্ধতায় আমন রোপণের সময় অন্তত 2 সপ্তাহ পিছিয়ে গেছে। ফলনের ওপর এর নেতিবাচক প্রভাবের সম্ভাবনা রয়েছে। ইমন চৌধুরীর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে পানি। গেল কয়েকদিনে পিরোজপুরের কচা, বলেশ্বর, সন্ধ্যা, কালীগঙ্গা, পোনা ও মধুমতি নদী দিয়ে ঢুকে পড়া জোয়ারের পানি এখনো সরেনি। আমন ধান ঘরে তোলার সময়ে এই দুর্যোগ দুশ্চিন্তায় ফেলেছে কৃষককে। অনেক জায়গায় জোয়ারের আগেই বন্যার পানি ওঠে, তাই ধান পাকলেও তখন কাটতে পারেননি কৃষক। এখন সব হারানোর শঙ্কা তাদের। বন্যার কারণে ধান দাইতে পারি না, ধান সব পানিতে ডাবিয়ে গেছে জায়গায় জায়গায়। অনেক ধান ঝরিয়ে গেছে, তারপরে পাতাও লম্বা হয়ে গেছে। আউশ কেটে রোপণ হবে আমন, এখনই সেই মৌসুম। কিন্তু মাঠ খালি না থাকায় আমন রোপণের সময় কমপক্ষে 15 দিন পিছিয়ে গেল বলছেন কৃষি সংশ্লিষ্টরা। বীজ পচে গেছে, তারপর রইছে, পচে গেছে, পানিতে নামা দিতেছে না। ধান অনেক জায়গা হয়ে গেছে, অনেক জায়গা ভালো আছে। বীজ তো পচে গেছে, ওই বীজ তো হারবে, এরপর লাগানো লাগবে। ক্ষতি পুষিয়ে নিতে ভবিষ্যৎ ফসল নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা ভাসমান বীজতলা করেছি, আমাদের ভাসমান বীজতলা আমাদের আছে এবং সেখানে আমরা নাবিজাত কি আমাদের 23 ধানের আমরা সেখানে বীজতলা করেছি
এবং সেগুলো আমরা কৃষকদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কৃষকদেরকে আমরা সেখানে বিনামূল্যে আমরা সরবরাহ করি। চলতি মৌসুমে পিরোজপুরে প্রায় ৬২,০০০ হেক্টর জমিতে আমন রোপণের লক্ষ্য রয়েছে, তবে এখন পর্যন্ত মাত্র ৪০% জমিতে রোপণ হয়েছে এই ধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আইনের শাসন ও অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রেসিডেন্ট ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সেই সঙ্গে বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্রের সমাজতন্ত্র ও চীনের সন্তুষ্টির নীতি কায়েম হবে বলেও সতর্ক করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী বিক্ষোভ ট্রাম্প প্রশাসনের জাতিগত বিদ্বেষের ফল বলছেন জো বাইডেন। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। বুধবার মেরিল্যান্ডে রিপাবলিকান দলের তৃতীয় দিনের কনভেনশনে আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশ শাসনের সুযোগ দেওয়ার আহ্বান জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। বলেন, রিপাবলিকানদের হাতে নিরাপদ থাকবে যুক্তরাষ্ট্র। আর যদি বিরোধী ডেমোক্রেটিক দল ক্ষমতায় আসে তাহলে দেশ অরক্ষিত ও চীনের তাবেদার রাষ্ট্রে পরিণত হবে বলেও সতর্ক করেন তিনি। জো বাইডেন বলতে পারেন একজন চীনা কমিউনিস্ট নেতা। তিনি চীনের উপর আরোপিত সকল শুল্ক বাতিল করতে প্রস্তুত। মার্কিনীদের সঙ্গে চীনাদেরও একই রকম কাজের ক্ষেত্র তৈরিতে ব্যস্ত তিনি। বাইডেনের হাতে যুক্তরাষ্ট্রের আইনের শাসন এবং সীমান্ত সুরক্ষিত থাকবে না। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প সস্ত্রীক আকস্মিকভাবে কনভেনশনে উপস্থিত হলে সম্মেলন মঞ্চে যেন আরও চাঞ্চল্য ফিরে আসে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের মধ্য দিয়ে কনভেনশনের চতুর্থ বা চূড়ান্ত দিনের আনুষ্ঠানিকতা শেষ হবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় থেকে বর্ণবাদ সহ জাতিগত বিদ্বেষের জন্ম দিয়েছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় এখনো দুর্নীতি চলছে, তাই সেখানে সমতা আনতে আবারও আমাদের লড়াই করতে হবে। চলতি বছরের ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে নামবেন ট্রাম্প ও বাইডেন। তবে এর আগে এই দুই নেতা ৩বার নির্বাচনী বিতর্কের মুখোমুখি হবেন। আসমাতুলি, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। মেসি বার্সেলোনা ছাড়তে যাচ্ছেন, সেটা পুরনো খবর। এবার পশ্চিমা গণমাধ্যমের দাবি মেসি বার্সা ছাড়লে তার সঙ্গী হবেন লুইস সুয়ারেজ, কারণ নতুন কোচের ভবিষ্যৎ পরিকল্পনায় সুয়ারেজ থাকছেন উপেক্ষিত। এদিকে গুঞ্জন রয়েছে পিএসজিতে দুর্দান্ত সময় কাটানো সাবেক MSN ট্রয়ি নেইমারকেও দেখা যেতে পারে আবারও মেসির সতীর্থ হিসেবে নতুন কোনো ক্লাবে। আর বার্সা সভাপতির পদত্যাগ করার শর্তে আবারও বদলাতে শুরু করেছে মেসির ক্লাব ট্রান্সফারের গতিপথ। বিস্তারিত রিপোর্টে। গুঞ্জন, গুজব, উড়ো খবর, কানাঘুষা, রচনা কিংবা নাম দিতে পারেন পরচর্চাও। কারণ মেসি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন কাতালুনিয়ার তাঁবু ছাড়ার, তখন প্রতিটা মুহূর্তই যেন পশ্চিমা গণমাধ্যমের কাছে একটি ব্রেকিং নিউজের তৈরির বিস্ফোরক রসদের উপাদান। মেসি আগে আবেদন করেছেন ফ্রি ট্রান্সফার ফিতে ক্লাব ছাড়ার। তবে রবিবার বার্সা ট্রেনিং কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষায় যাবেন মেসি। শুধু তাই নয়, পরের দিন সোমবার রোনাল্ড কোমানের অধীনের প্রথম দিনের অনুশীলনে যোগ দিবেন তিনি। এর পেছনের নাকি একটি কারণ, ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের লঘু পাপে যেন ট্রান্সফারে কোনো জটিলতা না তৈরি হয়। এদিকে বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যমের দাবি, বার্তামিও নাকি জানিয়েছেন মেসি যদি প্রকাশ্যে বার্সায় থেকে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তাহলে তিনি প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে রাজি আছেন। এরপরও নাকি প্রেসিডেন্টের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষুব্ধ আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে নতুন কোচের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই লুইস সুয়ারেজ, সেটা আগেই পরিষ্কার। তাই তো গেল বুধবার লুইস সুয়ারেজের সঙ্গে নৈশভোজ করতে বের হওয়া মেসিও নাকি চাচ্ছেন ক্যারিয়ারের বাকি সময়টা লুইস সুয়ারেজের সাথে একই টিমে কাটিয়ে দিতে। আর তাই নাকি মেসি বার্সা ছাড়লে তার ছায়াসঙ্গী হতে যাচ্ছেন সুয়ারেজও। এদিকে ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যমের দাবি, বুধবারই মেসির বাবা নাকি আলোচনায় বসেছিলেন সিটি কর্তৃপক্ষের সঙ্গে। ম্যান সিটিতে শুধু মেসি কিংবা সুয়ারেজ নয়, নেইমারকেও নাকি দেখা যেতে পারে। স্পেনের সংবাদ মাধ্যমের দাবি, ইতিমধ্যেই নাকি ফ্রান্সের পুরনো সতীর্থকে ফোন করে ক্যাম্প নু ছেড়ে ম্যান সিটিতে খেলার কথা জানিয়ে দিয়েছেন মেসি। সভাপতি আর মেসির পথ যখন দুদিকে বেঁকে গেছে, তখন খোদ বার্সেলোনার শহরের মেয়রও মেসিকে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
এখন বাকিটা অপেক্ষা, চলমান গুঞ্জন গুজব কোনটা সত্যির মুখ দেখে। তামিমুর রহমান, নিউজ 24। দর্শক, শেষ করবো এখনকার নিউজ 24 বিরতিহীন সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। সর্বত্র ছড়িয়ে পড়েছে দুর্নীতি, শাস্তি না হয় বড় কারণ বলছে টিআইবি। কুয়েতে পাপলুর সাম্রাজ্য নিয়ে দেশটির গণমাধ্যমে প্রতিবেদন। করোনা মোকাবেলায় সরকারি নীতির বাস্তবায়ন নিয়ে হতাশ দেবপ্রিয় ভট্টাচার্য। প্রণোদনা প্যাকেজের সুফল পাননি ক্ষুদ্র ব্যবসায়ীরা। নিত্যপণ্যের দামে হঠাৎ আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতি, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে আর বন্যাকে দুষছেন ব্যবসায়ীরা। বন্যার প্রভাব পড়ছে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে, দুর্যোগ মোকাবেলায় টেকসই বাঁধ নির্মাণের তাগিদ বিশ্লেষকদের। বিলীন হচ্ছে বিশ্বের দীর্ঘতম সৈকতের সৌন্দর্য বর্ধনকারী ঝাউ গাছ, জলবায়ুর বিরূপ প্রভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। 5 নদীর ভাঙনে বিপর্যস্ত বরিশালের বেশ কয়েকটি উপজেলা, বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা, মিলেছে কেবল আশ্বাস। ময়মনসিংহের রেল লাইনে পাথরের জায়গায় ইটের খোয়া, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। এবং মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে সরগরম ফুটবল বিশ্ব, এবার বার্সা ছাড়ার গুঞ্জন লুইস সুয়ারেজকে নিয়েও। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।